নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। শিবলিঙ্গকে ব্যবহার করে সামাজিক মাধ্যমে একটি অপ্রীতিকর পোস্ট করায় কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষের নামে ধর্মনগর থানায় মামলা করল ধর্মনগরের একটি হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেবা সংঘ। ধর্মনগরের একটি হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেবা সংঘের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম চৌধুরী অভিনেত্রী সায়নী ঘোষের নামে একটি মামলা করেন। অভিযোগ, সায়নী দেবী শিবলিঙ্গকে ব্যবহার করে সামাজিক মাধ্যমে একটি অপ্রীতিকর পোস্ট করেন, আর তাতে বাধে বিপত্তি। কোনো ধর্মের প্রতি সায়নী ঘোষের বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু সেই ধর্মকে যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসে আঘাত করা অভিনেত্রী সায়নী ঘোষের অধিকারের মধ্যে পড়ে না। অভিনেত্রী সায়নী ঘোষ যেভাবে শিবলিঙ্গের উপর একটি দুষ্প্রাপ অথবা অশ্লীল একটি জিনিস ব্যবহার করেছেন, তাতে ভক্তপ্রাণ মানুষরা যে ওনার উপর চটে যাবেন তা একদমই স্বাভাবিক, আর এমনটাই হলো। টুইটারে এই ঘটনা প্রত্যক্ষ করে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি নেতা তথাগত রায় প্রথমেই ছুটে যান কলকাতার একটি থানায়। সেখানে সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষের নামে একটি মামলাও করেন। পরবর্তীতে শুধু তথাগত রায়ই নয়, এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। এই ধরনের কুৎসিত আচরণ একজন শিল্পী কিভাবে করতে পারেন তা নিয়ে সরগরম এখন রাজনীতি। পশ্চিমবঙ্গ পেরিয়ে এখন ত্রিপুরায় অভিনেত্রীর নামে মামলা হচ্ছে। ধর্মনগরের শ্রীরাম সেবা সংঘের কর্মকর্তাদের নজরে এই ঘটনা আসলে সোমবার রাতে তারা ধর্মনগর থানায় সায়নী ঘোষের নামে লিখিত অভিযোগ জানান। আমরা শ্রীরাম সেবা সংঘের পক্ষ থেকে আজকে আমরা একটি কেস সায়নী ঘোষ নামে পশ্চিমবাংলার একজন অভিনেত্রীর নামে কেস আমরা ফাইল করলাম। উনি গতকাল হঠাৎ আমাদের চোখে আসে, উনি শিবলিঙ্গের মধ্যে একটি দুষ্প্রাপ্য জিনিস উনি করেছেন, সেটা আমরা সামাজিক মাধ্যমে বলতে অক্ষম। আমরা চিত্রটি আপনাদের কাছে তুলে ধরব। তো আমরা এই জিনিসটার হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের যে সংস্থা শ্রীরাম সেবা সংঘ, শ্রীরাম শিবের উপাসক ছিলেন, সেই দিকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের শিবজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই কেস ফাইল করলাম এবং সায়নী ঘোষের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। সেই কারণে আমরা এই আজকে ধর্মনগর থানায় আমরা শ্রীরাম সেবা সংঘের পক্ষ থেকে কেস ফাইল করলাম। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার কৈলাসহরে ভারত বাংলাদেশের মধ্যে যৌথ সেক্টর কমান্ডার লেভেল বিএসএফ এবং বিজেপির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ এর পক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি রাজীব দোহা। 18 জানুয়ারি সোমবার ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে যৌথ সেক্টর কমান্ডার লেভেল বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি কৈলাসহরের জেলা লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডার লেভেল বর্ডার কোঅর্ডিনেশন বৈঠকে ডিআইজি বিএসএফ সেক্টর পানিসাগর এবং সেক্টর কমান্ডার বিজিবি শ্রীমঙ্গলের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজীব কুমার দোয়া, বিএসএফ 20 ব্যাটালিয়নের কমান্ডেন্ট শঙ্কর প্রসাদ, শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মজিবুর রহমান, বিজিবি 46 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ইসলাম সহ দুই দেশের আরও অন্যান্য আধিকারিকরা। দুই দেশের মধ্যে বৈঠক শুরু হয় সকাল 11টায় এবং বৈঠক শেষ হয় বিকাল 4টায়। বৈঠক শেষে বাংলাদেশের বিজিবি এর আধিকারিকরা বাংলাদেশে চলে যান। তবে সকালবেলা বাংলাদেশের বিজিবি এর আধিকারিকরা কৈলাসহরের বর্ডার দিয়ে আসার সময় স্বাগত জানান এবং বিকালে বৈঠক শেষ করে কৈলাসহর বর্ডার দিয়ে যাওয়ার সময় বিদায় জানান বিএসএফ এর পানিসাগরের ডিআইজি সহ বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে বাংলাদেশের বিজেপির আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি। তবে বিএসএফ এর पानीसागर हेडक्वार्टर डीआईजी राजीव दोहा बोलें, भारत और बांग्लादेश के बीच में सेक्टर कमांडर स्तर पर बॉर्डर कोऑर्डिनेशन मीटिंग्स होती रहती हैं। इसी कड़ी में बीएसएफ सेक्टर हेडक्वार्टर पानीसागर और बीजीबी सेक्टर श्रीमंगल के बीच में आज मीटिंग
का आयोजन यहाँ पे कैलाशर पे किया गया है। ये मीटिंग आमतौर पे 3 महीने में एक बार होती है, जिसमें जो बॉर्डर से संबंधित जो इश्यूज़ होते हैं उस पर चर्चा होती है और उनको रिजॉल्व करने की कोशिश की जाती है। तो ये जो आज की जो मीटिंग है ये इसी की एक कड़ी थी और इसी बारे में सेक्टर कमांडर बीएसएफ और सेक्टर कमांडर बीजीबी के मध्य ये मीटिंग हुआ है। बीएसएफ कितना नंबर बटालियन बीएसएफ है यहाँ पर? ये बीएसएफ पानीसागर सेक्टर है। ये सेक्टर कमांडर स्तर की मीटिंग थी, जिसमें डीआईजी बीएसएफ सेक्टर कमांडर पानीसागर, जिनके अंतर्गत यहाँ पे 3 बटालियन आती हैं, 166 बटालियन, 20 बटालियन और 03 बटालियन। और हमारे सामने बांग्लादेश का श्रीमंगल सेक्टर पड़ता है, तो उनके सेक्टर कमांडर और जो उनके बाकी जो कमांडेंट्स हैं, कमांडिंग अफसर्स हैं, उन्होंने आके इस मीटिंग में भाग लिया है। কৈলাসহরের 2 দেশের বৈঠককে ঘিরে বাড়তি নিরাপত্তা বাহিনী গোটা কৈলাসহর শহরে মজুদ ছিল। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনকে সামনে রেখে সোমবার ঊনকোটি জেলার পেচারতলে অটল সংকল্প জনসমাবেশ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যে এডিসি ভোটের রণঢঙ্কা বাজাতে ঊনকোটি জেলার পেচারতলে অটল সংকল্প জনসমাবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সভায় রাজ্য সহ ঊনকোটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পরিবর্তনের সুফল তুলে ধরেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের মার্চেই রাজ্যে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই এডিসি নির্বাচনকে সামনে রেখে আজকের এই অটল সংকল্প জনসমাবেশ সভা অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলার পেচারতোল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পেচারতোলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সিএসসি হাসপাতালে পরিণত করা হবে, পুরনো টাউন হলকে মাল্টি কমপ্লেক্স টাউন হলে পরিণত করা হবে এবং এলাকার আন্ধারচোরা মডেল ভিলেজ পরিণত করা হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা করেন। তাছাড়া শিলাছড়িতে বিশাল বুদ্ধমূর্তি স্থাপনের জন্য 17 লক্ষ টাকা ব্যয় করেছে রাজ্য সরকার। আগামী বছরে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতাকে 1000 থেকে 2000 টাকায় পরিণত করা হবে। কৃষি, স্বাস্থ্য, পর্যটন ও পূর্ত দপ্তরে বিশাল অর্থ বরাদ্দ ও ব্যয় করা হচ্ছে। এই সার্বিক দিক পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী আজ ওনার বক্তব্যে। পাশাপাশি তিনি বাম আমলের দীর্ঘ বঞ্চনার কথাও তুলে ধরেন। তাই মানুষকে সজাগ ও সচেতন থেকে আগামী এডিসি ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিকে আজকের এই অটল সংকল্প সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পেচারতোলের বিধায়িকা তথা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস প্রমুখরা। এই সরকার জবাব দেওয়া সরকার, তো সরকার যদি জবাব দেওয়া হয় তো দলকেও জবাব দেওয়া হতে হবে, সেই দিশাতে কাজ করতে হবে। ত্রিপুরাকে যদি এক নতুন দিশাতে নিয়ে যেতে হয় তো পেচারতলকে বাদ দিয়ে হবে না। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়ায় ককবরক দিবসের অনুষ্ঠান কর্মসূচির প্রচার নষ্ট করায় এনএসইউআই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এক ডেপুটেশন প্রদান করল এবিভিপি ছাত্র সংগঠন। মঙ্গলবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে ককবরক দিবসের অনুষ্ঠান কর্মসূচির আগাম প্রস্তুতি প্রচারসজ্জা নষ্ট করে এনএসইউআই দুষ্কৃতিকারীরা এবং এবিভিপি বিদ্যার্থী পরিষদের প্রদেশ সংগঠনের মন্ত্রী ডিএস অভিরামের পুলিশ কর্তৃক আক্রমণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তেলিয়ামুড়া নগর ইউনিটের কর্মী সমর্থকরা সোমবার তেলিয়ামুড়া শহরের উপর বিক্ষোভ মিছিল করে। পরে 6 সদস্যের এক প্রতিনিধি দল থানায় প্রবেশ করে এবিভিপি ছাত্র সংগঠনের তরফ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের সাসপেনশন এবং এনএসইউআই কর্মী সমর্থকদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এক ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন খোয়াই জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারের হাতে। পরে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে অম্পি চৌমুহনীতে পুষ্পতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। আমরা থানার সামনে এসডিপিও সাসপেনশন চাই, আর আমরা লিখিতভাবে আমরা তাদেরকে অ্যারেস্টের জন্য আমরা। আপনারা কেন এসডিপিও সাসপেনশন চাইতেছেন?
আমাদের সংগঠন মন্ত্রী ডিএস অভিরাম দিকে উনি লাঠি মেরেছে, হাত দিয়ে মেরেছে, তো এটা দিয়ে আমরা সহজে বলতে পারি না। তো আমাদের সংগঠন মন্ত্রীকে যদি এমনভাবে মারা হয় আমরা কি করব? তাহলে আমরা কোথায় যাব? আমাদের সংগঠন মন্ত্রীকে যদি সম্মান যদি না দিতে পারে তো আমরা কোথায় যাব? আমাদের সংগঠন মন্ত্রীকে মারা মানে আমাদেরকে মারা। तो हम लोगों ने 41 पीपल को अरेस्ट करके कांग्रेस लोगों को तलियामारा टाउन हॉल में डिटेंशन किया था। तो इंसिडेंटली एबीवीपी का जो ग्रुप है उनका कुछ प्रोग्राम था, उनका फिक्स था, लेकिन आज नहीं तो वो कैंसिल हो गया था। लेकिन उनका कुछ सामान था बोल के वो लोग आ गए थे, तो ये थोड़ा दोनों तरफ से क्लैश हो गया। अंदर से वो लोग भी कुछ फेंका है, इधर से भी फेंका है, लेकिन थोड़ा लैंड ऑर्डर प्रॉब्लम हो गया। लेकिन अभी ये सब हमने सॉल्व किया है, बातचीत करके कंप्लेंट भी दिया है हम लोगों ने, FIR भी ले रहे हैं, तो अभी पीसफुली डिस्पर्स हो गया। FIR दिए थे? हाँ, जस्ट वो कंप्लेंट दिया है, अभी रजिस्टर हो गया। जो लोग अंदर है उनके हाँ, उनके खिलाफ अटैक किया है, वो बोल रहे हैं कुछ फेंका है। वो तो आपकी कस्टडी में है? कस्टडी में है, तो वो और ये ओपन ग्राउंड था, तो उनको उधर कुछ बॉटल्स वगैरह कुछ मिल गया है, ऐसा बॉटल फेंका है, बीन चुरा है, और उनका फ्लैग का जो लाठी है उससे भी अटैक करने की कोशिश कर रहे हैं। ये लोग जाके उधर कुछ किया है क्या? हाँ, ये लोग एक्चुअली इनका वर्जन है कि बोल रहे थे कि इनका कुछ प्रोग्राम है कोकबोरक डे का, कल आज कैंसिल हो गया था, तो ये लोग कुछ डेकोरेशन किया था, तो इसको एलिगेशन कर रहे कि वो लोग डिस्ट्रॉय किया है। तो ये जब सुन के ये लोग जाए तो दोनों को, तो ये जो अंदर गया है ये तो उधर तो पुलिस के सामने, मतलब हम लोग इतना ट्राई किया है, हम लोग फोर्स भी हमारे पास कितना था उतना ही लेके हम लोग पूरा ट्राई किया है। थोड़ा उधर से इधर दूर से फेंका है, डायरेक्ट फाइट तो नहीं हुआ है। अच्छा, दूर से ये आइटम्स फेंका है, जो भी ग्राउंड में जो मिलता है वेस्ट प्रोडक्ट्स, इसलिए अब फिर थोड़ा रीइंफोर्समेंट भेज दिया हमने और कंट्रोल किया है। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। ঘটনা বিশালগড়ের রাস্তার মাথা এলাকায়। জানা যায় প্রতারক ওই ব্যক্তির নাম মিঠুন নম। গত শনিবার বিকেল 4টে নাগাদ বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় বসবাসরত বনকর্মী রাজেশ সিনহা ওনার হারানো একটি কুকুরকে হাতে নিয়ে ওনার বাড়িতে উপস্থিত হন প্রতারক মিঠুন নম। উক্ত যুবক ঘটনাস্থলে পৌঁছে বলেন যে ফরেস্টার বাবুর পালিত কুকুর কর্তৃক তার বোনের সন্তান প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়। যুবকের কথা শুনে ফরেস্টার বাবু মনে কিছুটা অনুতপ্ত হন। তাতে ফরেস্টার বাবু শিশুটির চিকিৎসার বাবদ মিঠুনের দাবি করা 10,000 টাকা দিয়ে দেন। পরদিন সে ফরেস্টার বাবুকে ফোনের মাধ্যমে জানায় যে শিশুটির মৃত্যু হয়েছে, তাই তাকে আরও অর্থ দিতে হবে, নতুবা সে ওনার বিরুদ্ধে থানায় মামলা করবার কথা জানিয়ে দেয় এবং ওনাকে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা চালায়। কিন্তু পরবর্তীতে ফরেস্টার বাবু খোঁজখবর নিয়ে জানতে পারেন যে তার নিকট হতে প্রতারণা করে উক্ত টাকা নিয়েছিল মিঠুন। তাই ফরেস্টার বাবু পরিকল্পনা মাফিক সেই যুবককে ওনার নিকট এসে অর্থ নেওয়ার লোভ দেখায়। সেই যুবক অর্থ পাওয়ার আশায় পুনরায় ফরেস্টার বাবুর কাছে পৌঁছায় এবং তাকে সেখানে আটক করে বনকর্মীরা এবং পরবর্তীতে বিশালগড় থানার হাতে তুলে দেয় উক্ত প্রতারক যুবককে। গত পরশুদিন সন্ধ্যাবেলা, গত পরশুদিন সন্ধ্যাবেলা 16 তারিখ রাত্রেবেলা, আমরা একটা পালা কুকুর, মানে পালা কুকুর বলতে কি তা আরেকজনের কুকুর আমার কাছে দিয়ে গেছিলো। কুকুরটা বিকালবেলা বাইরে গেছে, বাইরে যাওয়াতে তো এই কুকুরটারে কুকুরটারে নিয়ে আইছে সন্ধ্যাবেলা। আইনা সেটা কইতেছে যে হের বাগনি এই কুকুরটা দিয়া, মানে কুকুরটা দিয়া কুকুর কামড় টামড় দিছে না, কিছু না, কুকুরটার দড়িটা ফেস খেয়ে বলে এবার দেশি কুত্তা টুত্তার লগে সুদ্ধা তার বাগনি বলে ব্যথা পাইছে। বাগনি ছোটো বাচ্চা, 1 মাসের বাচ্চা, বাগনি বইনে বলে মাথাতে ফেলাইছে বাগনিরে। এরপরে দিয়া এই কথা কইছিলা, কইছে হাসপাতাল নিছে বিশালগড় থেকে জিবি রেফার করছে। কইছে আমি ঠিক আছে তাহলে তুমি যাও চিকিৎসা করাও, আমি সারার লগে কথা কমু, তুমি যাও চিকিৎসা করো বা রুগী সুস্থ হন দিয়ে কথা। এরপরে হ্যাঁ কিতা করছে, ঠিক আছে পরে দিয়ে কইছে দুপুরে 5 মিনিট পরে হ্যাঁ কিতা বাচ্চা মারা গেছে। এই কথা শুনে আমরা খুব দুঃখিত হয়েছি, খুব দুঃখ হয়েছে মনের ভিতরে যে আর একটা বাচ্চা মারা গেছে, এত শুশু এইভাবে ভাতবাজি কইরা হে কিতা করছে। আবার কালকা টাকা নিয়ে পরের দিনে এসে না 17 তারিখ সকালবেলায় এসে 10,000 টাকা লিয়ে গেছে আমরা থেকে। 10,000 টাকা চিকিৎসা পাবো, তার 10,000 টাকা দিছি, দিয়ে ঠিক আছে গেছে।
আজকে সকালবেলা হ্যাঁ আবার ফোন করে কইতেছে হ্যাঁ এই মানে ইয়া করবো, মামলা করবো, দায়ের করবো, জিডি করবো, কিতা করবো, বকসকর কয়ে এসে হ্যাঁ আবার ইয়া করছে, এই টাকা চাইছে, আবার টাকা চাইছে পরে তখন আমরা বুঝে লেছি এটা পুরাটাই ষড়যন্ত্র এবং হ্যার মনে গ্যাং আছে, এই জন্য আমরা হ্যাঁ আটক করছি। আটক করে এখন আমরা তারা থানার কাছে হাতে তুলে দেবো। আপনারা কি ফরেস্টের স্টাফ? আমরা ফরেস্টের স্টাফ, আচ্ছা, আমরা এখানে ভাড়া থাকি। কি হয়েছে ভাই? আজি রয়েছে বলেছে রচিটা করেছে শুয়েছে। তুমি নিছো তার টাকা? না, টাকা নিয়েছে ৬,০০০ টাকা দিয়ে দিছে। টাকা হ্যাঁ ৬,০০০ টাকা দিছে, হ্যাঁ আর টাকা দিছে না, ৪,০০০ টাকা হ্যাঁ দিব আরো। তুমি টাকা নিয়ে কি করছো? জোরে কো, জোরে জোরে সাও সাও সায়া কথা কো, জোরে কো। তোমার নাম? মিতু দাস। বাড়ি কোন জায়গা তোমার? মেঘেনা বাড়াতে গিয়ে আর বাড়ি হইলে দনপুর। কেন কোনো বাড়া থাকো? ঠিক আছে শুনুন। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আইনজীবীদের উপর সমাজ বিরোধীদের আক্রমণের প্রতিবাদে সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন কমিটির সদস্যরা। আবারও আইনজীবীদের উপর সমাজ বিরোধীদের আক্রমণ সংঘটিত হয়েছে। এই অবস্থায় সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কমিটির সদস্যরা। রবিবার বিশালগড়ে বরিষ্ঠ আইনজীবী আক্রান্ত হয়েছেন, কোনো ক্রমে তিনি রক্ষা পান। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস। এই ঘটনার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। পাশাপাশি বাধারঘাট এলাকায় আইনজীবী রাজেশ সরকার এটিএম থেকে টাকা তোলার জন্য বাইক স্ট্যান্ড করে, এরপর তার উপর আক্রমণ সংঘটিত করা হয়। আইনজীবীদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় প্রশাসনের কাছে দাবি জানানো হয় এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদানের। আজকে আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি একটা জরুরি মিটিং ডেকেছিলাম। মিটিংটার বিষয় হচ্ছে আবারও প্রত্যক্ষভাবে আমাদের আইনজীবীদের উপরে সমাজ বিরোধীদের আক্রমণ এসেছে। সেজন্য আমরা আজকে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং করেছি। মিটিং করে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা জানতে পেরেছে যে গতকালকে 11:30-12টা নাগাদ বিশালগড়ে আমাদের রাজ্যের একজন প্রতিষ্ঠা আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, সিনিয়র অ্যাডভোকেট, ওনার উপরে একটা আক্রমণ সংঘটিত হয়েছে এবং লাকিলি উনি সেভ করে এসছেন। সেখানে ওনার উপর যে অতর্কিত হামলা হয়েছে তাদের বিচার এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা। পাশাপাশি এই ঘটনাকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কালকে বিকালে বাধারঘাট এলাকাতে আমাদের আরেকজন আইনজীবী রাজেশ সরকার, ও নিজস্ব কাজে বাধারঘাটে একটা এটিএম কাউন্টারে টাকা তোলার জন্য বাইকটা স্ট্যান্ড করে এটিএম কাউন্টারে ঢুকার সঙ্গে সঙ্গে ওর উপরে অতর্কিত আক্রমণ, ওকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বারবার উকিলদের উপরে এরকম আঘাত আসছে। আঘাতগুলি কারা করছে, কেন হচ্ছে, এটার কোনো উত্তর আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা রাজ্য প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি করতে চাইছি যে এই ধরনের ঘৃণ্য কাজকর্ম যাতে ভবিষ্যতে না হয় এবং যারা করেছে এইসব ঘটনাগুলি তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে পরিবহন দপ্তর ও ট্রাফিক দপ্তরের উদ্যোগে সড়ক নিরাপত্তার উপর দুটি সচেতনতামূলক প্রচার গাড়ির সূচনা করা হয়। এই গাড়ি দুটির সূচনা করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার সূচনা হলো জাতীয় সড়ক নিরাপত্তা মাসের। আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মাস উদযাপন করা হবে। এদিন রাজধানীর রাধানগরে পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে সড়ক নিরাপত্তার উপর দুটি সচেতনতামূলক প্রচার গাড়ির সূচনা করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবারের ভাবনা সড়ক সুরক্ষা, জীবন সুরক্ষা। উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার, ট্রাফিক এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী, যুগ্ম পরিবহন কমিশনার সহ অন্যান্যরা।
প্রতি বছর ভারত সরকার এই জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে স্কুল স্তর পর্যন্ত সচেতন করার উদ্যোগ নেয়। কোভিড-19-এর কারণে স্কুলের ছেলেমেয়েদের তাদের যুক্ত করা যায়নি। এর জন্য সরকার ট্রাফিক দপ্তর ভূমিকা নেয়। সফলতা আসবে যান চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলেই। অনেকের মৃত্যু হয়, অনেকের অঙ্গ হারিয়ে বেঁচে আছেন, তাদের যন্ত্রণা আরও বেশি। অতিরিক্ত যাত্রী পরিবহনের একটা প্রবণতা দেখা যেত আগে। এর জন্য প্রশাসন ও যান চালকদের মধ্যে বিবাদ লেগেই থাকত। এরপর ভাড়া বাড়ানোর প্রবণতাও দেখা যেত। রাজ্যে ৬,০০০ ই রিক্সা ছিল, তার মধ্যে ৪,৬35টি ই রিক্সাকে আইনি পথে এনে রেজিস্ট্রেশন করে নাম্বার প্রদান করা গেছে। এদিনের অনুষ্ঠানে এই কথা বলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সকলকে সচেতন হয়ে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। রাজ্যে মিটার অটো চালু করার বিষয়টিও জানান তিনি। যা ছিল আজকে 2020-তে যে অ্যাক্সিডেন্ট আমাদের রাজ্য হয়েছে প্রায় 42% এটা রিডিউস কমে গেছে। কিন্তু এটা অনেকে বলবেন যে 42% রিডিউস হয়েছে, গাড়ি তো অনেক কম চলেছে। 100 কোভিড-19-এর কারণে গাড়ির সংখ্যা রাস্তায় কম ছিল, কম চলেছে। যত কম তত অ্যাক্সিডেন্ট কমেছে, এটা সত্যি কথা। কিন্তু এটাও ঠিক যেখানে এই যে রিডিউসটা যাবে আগামী দিনে এইভাবে এই সচেতনতামূলক এই মাসব্যাপী আমার আবেদন থাকবে সকলের কাছে যে আমরা যাতে এই প্রত্যেকে যদি সতর্ক হই, গাড়ি চালককে সতর্কতা দিতে হবে এবং গাড়ি চালকদের সঙ্গে সঙ্গে যাত্রীদেরকেও দেখতে হবে, তাদের চলাফেরা রাস্তা হাঁটা চলা কিন্তু দেখতে হবে। পুলিশ দেখবে, ট্রাফিক দেখবে, দপ্তর দেখবে, কিন্তু দপ্তর ট্রাফিক সবটা নয়। তাদের সঙ্গে যদি আপনারা যদি সহযোগিতা না করেন, আমরা এইভাবে প্রত্যেক বছর এই সচেতনতার এই শিবির আমরা করবো। অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা যুক্ত করব, বিভিন্ন অনুষ্ঠান করব, রোডে রোডে যাবে এবং তারপরও কিন্তু আমাদের এই চ্যালেঞ্জের থেকে আমরা বাঁচতে পারবো না। আমরা বলি না যে সবাই সচেতন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধর্মনগরের পদ্মপুর এলাকার হরিচাঁদ রোডে। নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরের দল বলে জানিয়েছেন বাড়ির মালিক নেপাল নাথ। একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে ধর্মনগরে। ধর্মনগর থানার পুলিশ আপ্রাণ চেষ্টা করেও এই চুরির ঘটনাগুলি দমন করতে ব্যর্থ প্রমাণিত হচ্ছে। এবার ধর্মনগর শহরের পদ্মপুর হরিচাঁদ রোডের জনৈক নেপালনাথের বাড়িতে হাত সাফ করল চোরের দল। জানা গেছে নেপালবাবু ওনার পরিবার সহ প্রায় 1.5 মাস যাবৎ আগরতলায় ছিলেন। বাড়িতে কেউ না থাকায় নির্জনতার সুযোগ নিয়ে চোরের দল পদ্মপুর হরিচাঁদ রোডস্থিত নেপালনাথের বাড়িতে হানা দেয়। সোমবার রাতে প্রায় 1.5 মাস পরে পরিবার সহ বাড়িতে ফিরে আসেন নেপালবাবু। কিন্তু বাড়িতে ফিরে নেপালবাবুর চোখ চরক গাছ। বাড়ির গেটের তালা ভাঙ্গা, দরজা জানলা ভাঙ্গা, পুরো ঘর লণ্ডভণ্ড। এই দৃশ্য প্রত্যক্ষ করে তিনি সাথে সাথে ধর্মনগর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কিছু নগদ অর্থসহ বাড়ির বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে বলে জানিয়েছেন নেপালনাথ। একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। এখন দেখার ধর্মনগর থানার পুলিশ আগামী দিনে চুরির ঘটনা দমন করতে কি ভূমিকা নেয়। এই তো বাবার ট্রিটমেন্ট পারপাসে আগরতলা গেছিল তারা। আমিও আগরতলায় থাকি, তো আজকে 1.5 মাস যাবৎ আমরা আগরতলা। তো আজকে আইলাম, সেটা দেখি গেটের তালা ভাঙ্গা, দরজা সব খোলা, তালা টালা ভেঙে ঘরে ঢুকে দেখি সব কিছু লন্ডভন্ড। তারপরে পুলিশ কল করলাম, পুলিশ আইলো, পুলিশ এসে দেখলো, দেখে তারা ইনভেস্টিগেশন করে গেছে। জিনিসপত্র তো ঘরের তো কইতে তো পারি না, আমি তো এখানে থাকিও না। কিছু তামা কাঁসা টাসা, কাপড় চোপড়, কিছু টাকা পয়সা, টুকটাক কিছু নিচে আর কি। স্বর্ণ টর্ণ কিছু ছিল? স্বর্ণ বলতে মাল বোধ হয় কিছু রূপা রাখছিল, স্বর্ণ নাই, স্বর্ণ ঘরে নাই, রূপার জিনিসপত্র কিছু আছিল ওইটা নিচে আর কি। তালা কটা তালা ভাঙছে? তালা 4টা, টোটাল 4টা তালা ভাঙছে। আর ঠাকুর ঘরের কিছু পিতলের জিনিস সেগুলো নিয়ে গেছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের আসিমগঞ্জে এআইইউডিএফ এর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ক্ষমতায় এলে পুনরায় রাজ্যে মাদ্রাসা চালু করা হবে বলে জানান বিধায়ক আজিজ আহমেদ। 2011 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ভিত চাঙ্গা করার লক্ষ্যে রবিবার করিমগঞ্জের আসিমগঞ্জে এআইইউডিএফ এর পাথারকান্দি বিধানসভা ভিত্তিক এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দলের পাথারকান্দি কমিটির সভাপতি আব্দুল বারী পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান বলেন, বর্তমান বিজেপি সরকার উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। জনগণের সার্বিক উন্নয়নের চিন্তা না করে শুধুমাত্র বিভাজনের রাজনীতিতে ব্যস্ত এই সরকার। তিনি বলেন, ব্রিটিশ শাসনের আগে থেকে চলে আসা আসামের মাদ্রাসা বন্ধ করতে আইন আনছে সরকার। এই সরকার শুধুমাত্র মুসলিমদের টার্গেট করছে। তিনি আগন্তুক অসম বিধানসভা নির্বাচনে মহাজোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার মাদ্রাসাকে বিলুপ্তি করেছে, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে মহাজোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসলে পুনরায় আইন তৈরি করে মাদ্রাসাকে চালু করা হবে। তিনি আরও বলেন, সরকার কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিফল, তাই জনগণের মন ঘোরাতে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট বিভাজনের রাজনীতিতে ব্যস্ত। কিন্তু জনগণ বিজেপির সেই ষড়যন্ত্র ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তাই 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত দেখে মহাজোট বানচাল করতে দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। সরকারের এ ধরনের ষড়যন্ত্র কাজে আসবে না। তাই আগামী নির্বাচনে মহাজোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি এও বলেন, বিধানসভায় একজন মন্ত্রী বারবার বলছেন একটি জাতির ভোট লাগে না, তারপরেও সেই জাতির মানুষ সেই বিজেপি দলে যাচ্ছেন। মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্যই আগামী নির্বাচনে মহাজোটের প্রার্থীদেরকে জয়ী করতে হবে। তাই এখন থেকে দলের কর্মী সমর্থকরা জোরদারভাবে মাঠে নেমে কাজ করার আহ্বান জানান তিনি। এদিনের সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন যুব ইউডিএফের পাথারকান্দি সমষ্টি কমিটির সভাপতি জয়নুল করিম, সম্পাদক ইফতিকার বাহার, দোহালিয়া ফরিদকুনা জিপি কমিটির অজিব উদ্দিন ও আব্দুস ছালাম, স্টুডেন্ট ফ্রন্টের কার্যকরী সভাপতি আবু আহমেদ সহ প্রমুখ। আমাদের পাথারকান্দি সমষ্টির কমিটির আয়োজিত কর্মী সভায় যোগ দিয়েছি এবং আমি অত্যন্ত খুশি যে আমাদের পাথারকান্দি সমষ্টিতে যে আমাদের পুরানা এআইডিএফ দলের কর্মী এবং নেতৃবৃন্দ সবাই একজুট হয়ে যে আছেন, যার কারণে আমি অত্যন্ত খুশি। এবং আমাদের দলীয় সুপ্রিম হজরত মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি সাহেব বলেছেন যে জুট হওয়ার সম্ভাবনা আছে। যদি জুট হয় তাহলে মহাজোটের প্রার্থী হবে সব জায়গায়, সেই আশাবাদী আমরা আছি এবং আমরা মাঠে নেমেছি এবং আমাদের আশা যে আমাদের পাথারকান্দি সমষ্টিতে আমাদের এআইডিএফের দখলে আসবে বলে আমি আশা। কাঁঠালতলী থেকে মুজির উদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। 6 দফা দাবির ভিত্তিতে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করল বরাক উপত্যকা ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির নির্দেশে সোমবার রামকৃষ্ণনগর সার্কেল অফিস কার্যালয়ে 6 দফা দাবির ভিত্তিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে সার্কেল অফিসারের হাতে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের আঞ্চলিক সমিতির সভাপতি ডক্টর কৃষ্ণরঞ্জন পাল, সম্পাদক কৃষ্ণ চৌধুরী, সদস্য হিসেবে ছিলেন মৃগাঙ্ক দত্ত চৌধুরী, মুক্তালাল চৌধুরী, হিমাংশু শেখর দেবরায়, সন্দীপ দত্ত, কানু দত্ত প্রমুখ। স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলোর বিষয়বস্তু সম্বন্ধে আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী সাংবাদিকদের সামনে আলোকপাত করে বলেন, আমরা আজকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক কমিটি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে বরাক উপত্যকার সমস্ত ডেপুটি কমিশনার, সার্কেল অফিসার, বিডিও এবং প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কয়েক দফা দাবির ভিত্তিতে একটা স্মারকপত্র প্রদান করি। যে স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি 1961 ইংরেজিতে আসামে যে সংশোধিত ভাষা আইন ছিল, বারবার আসাম সরকার এই ভাষা আইন লঙ্ঘন করতেছে। আমরা দেখছি সরকারি যে সমস্ত লিফলেট, পাম্পলেট, সরকারি বিজ্ঞপ্তি সমস্ত কিছুতে অসমীয়া ভাষায় বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে এবং বারবার বাঙালিদের বাংলা ভাষাভাষী লোকদের হেনস্থা করার চেষ্টা করা হইতেছে। এনআরসির নামে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি এদের নামকরণ করা হয়েছে। অমানবিকভাবে ডিটেনশন ক্যাম্পে আবদ্ধ করে রাখা হয়েছে। এই শীতের দিনে, এই শীতের মরশুমে শীতের কোনো বস্ত্র না দিয়া একদম চূড়ান্ত অমানবিকভাবে এই সমস্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এর তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি অনতিবিলম্বে আসামের সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি মতো এই সরকার আসামের সমস্ত ডিটেনশন ক্যাম্প বন্ধ করুক এবং যাতে আসামে দীর্ঘ বছর বসবাসকারী
বাঙালি মানুষকে রাষ্ট্রহীন না করা হয়, এর জন্য আমরা আজকের এই স্মারকপত্র আমরা দিয়েছি এবং আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। আমি আশা করব মিডিয়া কর্মীদের মাধ্যমে এই আওয়াজ, এই মেসেজ সর্বস্তরে গিয়ে পৌঁছবে। এবং সবচেয়ে বড় যেটা দুঃখের বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বরাক উপত্যকাতে গ্রেড 3 এবং গ্রেড 4 যে সমস্ত নিয়োগ হবে, বরাক উপত্যকার স্থানীয়দের নিয়োগ হবে, কিন্তু আমরা দেখছি ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এনে 3rd গ্রেড এবং 4th গ্রেড পোস্টগুলি পূরণ করা হচ্ছে। এর জন্য আমরা আজকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন খুব প্রকাশ করছি। রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ বণিকের রিপোর্ট, নিউজ বাংলা। পারিবারিক সমস্যার সমাধানের লক্ষ্যে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর সার্কিট হাউসে অনুষ্ঠিত হল বিশেষ কাউন্সিলিং শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় বিশেষ কাউন্সিলিং শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এই শিবিরে মূলত স্বামী স্ত্রীর মধ্যে যে পারিবারিক সমস্যা তৈরি হয় তার সমাধানের চেষ্টা করা হয়। বিগত দিনেও দেখা গেছে এইসব কাউন্সিলিং শিবিরের মাধ্যমে অনেক পারিবারিক সমস্যার সমাধান করতে পেরেছে রাজ্য মহিলা কমিশন। আজ রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং শুরু হয়েছিল তার দ্বিতীয় দফার কাউন্সিলিং ধর্মনগরে সার্কিট হাউসে চলছে। এখানে এই ধর্মনগর সহ পার্শ্ববর্তী যারা তাদেরকে দুপক্ষকে ডাকা হয়েছে এবং তাদের পারিবারিক সমস্যার মীমাংসা যেন হয় সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।